ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SBM ইংলিশ। আজকে আমরা ক্লাস 8-এর ইংলিশের নভেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন টাস্ক সেইটার প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। যারা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি টিপে দিও যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা আরও পেতে পারো। নভেম্বর মাসের এই কম্পাইলেশন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি তোমরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে স্কুল থেকে পেয়ে যাবে। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে ফুল মার্কস থাকবে হচ্ছে 50। প্রথমে রয়েছে দেখো সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। প্রথমে প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপরে নিচে দেওয়া আনসারগুলো, কোয়েশ্চেনের আনসারগুলো করতে হবে। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। একদিন শান্ত বিকেলবেলায় সে ঘুমিয়ে পড়েছিল এবং আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। ফেল টু ড্রিমিং মানে হচ্ছে আবার স্বপ্নের মধ্যে চলে গেছিল। আননোন টু হিম দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তাহলে এখানে বলছে তার কাছে অজানা ছিল। এখানে কি অজানা ছিল না, সেই জাহাজটি সমুদ্র তীর থেকে কিছুটা দূরে, তার যে ওল্ড ফার্ম সেটা থেকে অনেকটা দূরে ছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। তো জন যখন স্বপ্নটা দেখছিল, সেই স্বপ্নের মধ্যে সিজনসগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছিল, মানে ঋতুগুলো খুব র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি, এবং অ্যাজ ইচ টার্ন, এবং প্রত্যেকটা সিজন যখন চেঞ্জ হচ্ছিল সেই সময়তে কিন্তু জনও তার বিছানায় নিজে এদিক ওদিক করছিল, একবার এদিকে একবার এদিকে করছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এবং পর্যায়ক্রমে তার মাথায় যে টুপিটি ছিল সেটাও কিন্তু ঘুরছিল এদিক ওদিক। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, এবং হঠাৎ করে এটা ডেকে আনলো একটা ঘাস্ট অফ উইন্ড। স্কোয়াল মানে হচ্ছে ঘাস্ট অফ উইন্ড বা ঝোড়ো বাতাস। পরিষ্কার আকাশ, কিন্তু সেই পরিষ্কার আকাশ থেকে একটা ঝোড়ো বাতাস, দমকা বাতাস এলো, যেটা এই জাহাজটাকে প্রচণ্ড জোরে আঘাত করলো কোনো ওয়ার্নিং ছাড়াই। The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. ঝোড়ো বাতাসটি কী করলো? ঝোড়ো বাতাসটি জাহাজের চারপাশে ঘুরতে শুরু করলো, তারপরে জাহাজের যে পালগুলো সেগুলোকে ছিঁড়ে ফেললো, এবং স্পার্স মানে হচ্ছে জাহাজের যে পোলগুলো থাকে সেগুলোকেও ভেঙে দিল। ইট ইজ হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড। যারা নাবিক ছিল তারা চিৎকার করে বলল, এটা হচ্ছে কার ফল্ট? জনের দোষ। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ হিজ হেড। তারা প্রচণ্ড রেগে গিয়ে এবং ভয়ে চিৎকার করতে শুরু করলো এবং চেষ্টা করলো কি, তার মাথা থেকে সেই ক্যাপটা বা সেই টুপিটাকে ছাড়িয়ে নিতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। কিন্তু তারা আনসাকসেসফুল অর্থাৎ ব্যর্থ হলো, কারণ এটা একটা ফেয়ারি ক্যাপ ছিল। এবার এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু দেখা যাক। লেখা আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এবং এখানে কিন্তু 4টি কোয়েশ্চেন আছে। টোটাল মার্কস হচ্ছে 8 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা 2 করে মার্কস রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফাস্ট অ্যাসলিপ। অর্থাৎ কি হয়েছিল যখন জন ওখানে ঘুমিয়ে পড়েছিল। তাহলে আনসারটা হবে, তাহলে প্রথম কোয়েশ্চেনের আনসারটা হবে জন লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং। It was unknown to him that the ship had stood offshore from his old farm. জন খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল এবং স্বপ্নের মধ্যে চলে গেছিল, এবং তার কাছে এটা অজানা ছিল যে সেই জাহাজটি সেটা সমুদ্রতীর থেকে এবং তার ওল্ড ফার্মের থেকে কিছুটা দূরে সমুদ্রে ছিল। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হাউ ডিড দ্য স্কোয়াল অ্যারাইজ সাডেনলি। কিভাবে সেই ঝোড়ো বাতাসটা হঠাৎ করে উঠেছিল। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। যখন জন ঘুমের মধ্যে পুরোপুরি চলে গেছিলো এবং স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নের মধ্যে সেই সিজনগুলো বা ঋতুগুলো খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছিল, এবং প্রতিটা সিজন যখন চেঞ্জ হচ্ছিল তখন কিন্তু জন নিজেও বেডের একদিক থেকে এপাশ থেকে ওপাশ করছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। পর্যায়ক্রমে কী হয়েছিল, তার যে মাথায় যে টুপিটি ছিল সেটাও এদিক ওদিক ঘুরছিল, এবং তারপরে সেটা ডাকলো একটা ঝোড়ো বাতাসকে, যেটা এসেছিল শান্ত এবং পরিষ্কার আকাশ থেকে।
তারপরে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, লেখা আছে ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। অর্থাৎ সেই সময় জাহাজটার কি অবস্থা হয়েছিল সেটা বর্ণনা করতে বলেছে। তাহলে আনসারটা হবে দ্য স্কোয়াল হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং, দ্য উইন্ড হ্যাড বিন হুইর্লিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। তাহলে ঝোড়ো বাতাসটি জাহাজকে প্রচণ্ড জোরে আঘাত করেছিল কোনো ওয়ার্নিং ছাড়াই, এবং তারপরে যে বাতাসটি সেটা কি করেছিল, সেই বোটের বা জাহাজের চারপাশে ঘুরছিল এবং তারপরে যে পালগুলো সেগুলোকে ছিঁড়ে দিয়েছিল, আর যে পোলগুলো ছিল সেগুলোকেও ভেঙে দিয়েছিল। এরপর দেখো 4 নম্বরের কোয়েশ্চেনটা, হোয়াট ডিড দ্য সেলার্স ডু টু স্টপ দ্য স্কোয়াল। নাবিকেরা কি করলো সেই ঝোড়ো বাতাসটা থামাতে? দ্য সেলার্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দ্য ক্যাপ অফ জনস হেড। নাবিকেরা চিৎকার করতে শুরু করেছিল রাগে এবং ভয়ে, এবং তারপরে তারা চেষ্টা করলো জনের মাথা থেকে সেই টুপিটা খুলে নিতে। এবারে দেখো সেকেন্ড প্যাসেজটা, এগুলো সবই তোমাদের টেক্সট বুকে আছে, অলরেডি তোমরা এগুলো পড়েছো, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। তো সেকেন্ড প্যাসেজটা দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। On 16th January 1941, Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 1941 সালে 16 জানুয়ারি শিশির খুব তাড়াতাড়ি রাতের খাবারটা শেষ করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিল এবং তাড়াতাড়ি করে গাড়ি করে এলগিন রোডে পৌঁছালো 8:30টার সময়, রাত 8:30টায়। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সেই ওই গাড়িটাকে পার্ক করেছিল, সেই গাড়িটার নাম হচ্ছে ওয়ান্ডারার। গাড়িটা যা বাড়ি ছিল তার পেছন দিকে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ দুজনেই বজায় রেখেছিল গোপনীয়তা। এই যে সে পালাবে সুভাষ ছদ্মবেশে, সেই যে প্ল্যানটা, সেটা প্ল্যানটা কিন্তু গোপন রেখেছিলেন। None of the family members knew anything except Subhas's niece ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। তাহলে কোনো ফ্যামিলি মেম্বাররাই জানতো না এই প্ল্যান সম্পর্কে, একমাত্র সুভাষের নিজ ইলা অর্থাৎ ভাইজি, তার নাম ইলা, এবং একজন মেল কাজিন ছিল, তার নাম ছিল দ্বিজেন, এবং শিশির, এই কজন ছাড়া কিন্তু কেউ জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ এবং শিশির দুজনেই অপেক্ষা করেছিল যতক্ষণ না পর্যন্ত বাড়ির অন্যান্য মেম্বার যারা ছিল তারা না ঘুমিয়ে যায়। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তারপরে সুভাষচন্দ্র বোস কী করলো, নিজের ছদ্মবেশ ধারণ করলো মোহাম্মদ জিয়াউদ্দিনের। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। কী পরেছিল? একটা লম্বা বাদামি রঙের একটা কোট, তারপরে ব্যাগি সালোয়ার্স, একটা খুব বড় ঢিলাঢালা সালোয়ার পরেছিল, এবং একটা কালো রঙের ফেস টুপি পরেছিল। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকল। তিনি একটা সোনালি ফ্রেমে চশমা পরেছিলেন আর ছদ্মনাম নিয়েছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। এবারে কোয়েশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। দেখা যাক। দেখো লেখা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। ফার্স্টে দেখো লেখা আছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. when দ্বিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। তো এটা ট্রু না ফলস? এখানে মানেটা হচ্ছে এটাই যে দ্বিজেন ওই এলগিন রোডের বাড়িতে পৌঁছেছিল রাত 8:30টার সময়। এটা তাহলে কী হবে? এটা আনসার হবে ফলস, কারণ দেখো প্রথম লাইনে লেখা আছে অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. অর্থাৎ শিশির কিন্তু গেছিল গাড়ি চালিয়ে এলগিন রোডে, দ্বিজেন যায়নি। তাহলে প্রথমটার আনসার হবে হচ্ছে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টে কি লিখবে? সাপোর্টিং স্টেটমেন্টে দেখো প্যাসেজ থেকে লাইনটা লিখতে হবে, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. নেক্সট কোয়েশ্চেনটা দেখো লেখা আছে শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশিরই একমাত্র যে ব্যক্তি ছিল সেই একমাত্র জানতো এই এসকেপের প্ল্যান সম্পর্কে। এটা তো ফলস হবে, কারণ শিশির ছাড়াও ইলা জানতো এবং দ্বিজেন জানতো। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষেস নিজ ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। অর্থাৎ কোনো ফ্যামিলি মেম্বারই জানতো না, একমাত্র সুভাষের নিজ ইলা জানতো, দ্বিজেন জানতো, আর এই শিশির জানতো। 3 নম্বর হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। অর্থাৎ সুভাষচন্দ্র বোস মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ডিসগাইজ ছদ্মবেশ নিয়েছিলেন, এটা তো ট্রু হবেই।
সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এবারে দেখো বি নম্বরে কিছু কোয়েশ্চেন আছে, 3টে কোয়েশ্চেন আছে, এগুলো 2 নম্বর করে আছে, টোটাল হচ্ছে 6 নম্বর, 6 মার্কসের। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার? প্রথম কোয়েশ্চেনে বলছে ওয়ান্ডারার কি। সেকেন্ড কোয়েশ্চেনে দেখো হুইচ পার্সনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। অর্থাৎ সুভাষ যে ফ্যামিলি, বোস ফ্যামিলির মধ্যে কারা কারা জানতো এই সুভাষের এই যে এসকেপ সম্পর্কে। 3 নম্বরে দেখো হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। সুভাষ কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিলেন সেটা সম্পর্কে লিখতে হবে। তো আনসারগুলো একটু দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা হবে দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন্ড বাই শিশির। অর্থাৎ শিশিরের যে জার্মান কারটা ছিল সেটার নাম ছিল হচ্ছে ওয়ান্ডারার। 2 নম্বরে কোয়েশ্চেন মানে বলেছিল যে কারা কারা জানতো, মানে বোস ফ্যামিলি কারা কারা জানতো যে সুভাষ যে পালিয়ে যাবে এইটার প্ল্যান সম্পর্কে। তাহলে আনসারটা হবে শিশির, সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। অর্থাৎ এই যে সুভাষের যে পালিয়ে যাবে এই প্ল্যান সম্পর্কে কারা কারা জানতো? শিশির জানতো, সুভাষের যে ভাইজি ইলা সে জানতেন, আর জানতেন তার মেল কাজিন দ্বিজেন। তারপরে দেখো 3 নম্বর কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনে যেটা ছিল যে সুভাষ কিভাবে ডিসগাইজ করেছিল নিজেকে। তো সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। হি ওর গোল্ড ওয়্যাট রিমড স্পেকটাকলস ইন হিজ ডিসগাইজ। অর্থাৎ সুভাষ কী পরেছিল নিজেকে ছদ্মবেশ ধারণ করার জন্য? ছদ্মবেশ ধারণ করার জন্য একটা লম্বা ব্রাউন কালারের কোট পরেছিল, একটা ঢলঢলে একটা সালোয়ার পরেছিল, আর কি পরেছিলেন? তিনি একটা কালো ফেজ পরেছিলেন, আর সোনালি ফ্রেমের একটা চশমা পরেছিলেন। এবারে দেখো আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন বিতে। প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে 5 নম্বর আছে, 5টা কোয়েশ্চেন। ফার্স্টের কোয়েশ্চেন দেখো এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। ব্র্যাকেটে কী করতে বলেছে? আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে যে ইনফিনিটিভ আছে সেটাকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে আনসারটা কী হবে? আনসারটা হবে, তাহলে এখানে আন্ডারলাইন করতে হবে টু গো। আনসারটা হবে কিন্তু টু গো, কারণ টু গো হচ্ছে ইনফিনিটিভ। এখানে আমি কিন্তু টু গোতে শুধু লিখেছি, তোমাদের কিন্তু পুরো সেন্টেন্সটা লিখে তারপরে আন্ডারলাইন করতে হবে এই যে টু গো এটাকে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, নাওয়েডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডান্ট। অর্থাৎ এখন যে খাবারের যে শস্যগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে বা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কি করতে বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। আন্ডারলাইন ওয়ার্ড কোনটা করা আছে? অ্যাবান্ডান্ট। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। অর্থাৎ তোমাদেরকে এই সেন্টেন্সটাই আবার লিখতে হবে শুধুমাত্র এই আন্ডারলাইন যে ওয়ার্ডটা মানে অ্যাবান্ডান্ট এটার অপোজিট ওয়ার্ড করে। অ্যাবান্ডান্টের অপোজিট ওয়ার্ড হলো স্কার্স। তাহলে সেন্টেন্সটা পুরোটালিভাবে লিখতে হবে নাওয়েডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্কার্স। তারপরে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো লেখা আছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। অর্থাৎ এটাই হলো সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। ব্র্যাকেটে বলেছে আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ মেন ক্লজটাকে আন্ডারলাইন করতে হবে আর সাবঅর্ডিনেট যে ক্লজটা রয়েছে সেটাকে সার্কেল করতে বলেছে। তাহলে আনসারটা কী হবে একটু দেখে নাও। দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে মেন ক্লজ, তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করব। আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমরা কি করব? সার্কেল করব। এবার দেখো 4 নম্বর কোয়েশ্চেন আছে দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্সে যে ক্লজটি ইউজ করা হয়েছে সেটা কি? দেখো একবার সেন্টেন্সটা পড়ে, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। এখানে কিন্তু বলা হচ্ছে নিউজের কথাটা, অর্থাৎ মানেটা হলো এটাই যে ওই খবরটা বা নিউজটা যেটা আমাকে শক করে দিয়েছিল সেটা পরে প্রমাণিত হলো যে সেটা হচ্ছে মিথ্যে। তাহলে এখানে কি হবে? নাউন ক্লজ। আনসারটা হবে নাউন ক্লজ। 5 নম্বর কোয়েশ্চেনটা দেখো বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। এখানে বলেছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ সেন্টেন্সটাকে পুনরায় লিখতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে চেঞ্জ করে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে
By this time next year Dia will have attended her university classes. এরপরে দেখো 4 নম্বরে যে কোয়েশ্চেনগুলো আছে, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। অর্থাৎ এই যে টেবিলে আছে সেই টেবিলে 3টে লেখা আছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। এই যে বক্সগুলোতে এই 6টা যে সেন্টেন্স দিয়েছে সেইখান থেকে কোনটা কোন ফ্রেজে সেইগুলো লিখতে হবে। ফ্রেজগুলো খুঁজে নিয়ে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজে ওই বক্সটা ফিল আপ করতে হবে। তো দেখো কি হবে আনসারগুলো। প্রথমে দেখো সেন্টেন্সটাতে আছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। এখানে এই যে দোজ হাউসেস অর্থাৎ বাড়িগুলি প্রচণ্ড দামি বা এক্সপেন্সিভ, এই দোজ হাউসেসটা হলো হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে এখানে লিখতে হবে নাউন ফ্রেজের জায়গায় দোজ হাউসেস। সেকেন্ড সেন্টেন্সটা দেখো লেখা আছে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। আমি এটা কখনোই করব না, মানে লক্ষ লক্ষ বছরেও করব না। এখানে এই যে নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে অ্যাডভার্ব ফ্রেজের বক্সে এটা লিখতে হবে। সিতে দেখো লেখা আছে শি ইজ র্যাদার ফন্ড অফ মিউজিক, তার গান করতে খুব ভালো লাগে। এই যে র্যাদার ফন্ড অফ মিউজিক এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এই যে র্যাদার ফন্ড অফ মিউজিক এই কথাটা তোমাকে লিখতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজের বক্সে। ডিতে সেন্টেন্সটাতে আছে দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডপশন। স্পটেড মানে কি? স্পটেড মানে হলো গায়ে ছোপ ছোপ দাগ। দেখবি যে কুকুরের বাচ্চা বা কুকুরদের গায়ে ছোপ ছোপ দাগ থাকে, সেখানে সেই জন্যই কিন্তু এখানে স্পটেড কথাটা ইউজ করা হয়েছে। বলছে যে স্পটেড পাপিগুলো ইজ আপ ফর অ্যাডপশন, এগুলোকে অ্যাডপ্ট করার জন্য রাখা হয়েছে। মানে অ্যাডপ্ট করা মানে হচ্ছে কোনো মানুষ কেউ হয়তো সেই পাপিটাকে পেট হিসেবে বাড়িতে নিয়ে যেতে পারে। তো এখানে এই যে দ্য স্পটেড পাপি এটা কিন্তু এক ধরনের নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের জায়গায় এটা লিখতে হবে দ্য স্পটেড পাপি। ইতে দেখো লেখা আছে ইট ওয়াজ কোল্ড ব্লিক বাইটিং ওয়েদার, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা এবং সেটা বাইটিং মানে এত ঠান্ডা যেন শরীরে কামড় দিচ্ছে। তো এই যে এই ফ্রেজটা কোল্ড ব্লিক এবং বাইটিং ওয়েদার এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজের বক্সে লিখতে হবে। এফে দেখো লেখা আছে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, অর্থাৎ আমার সাথে দেখা করো মলে ইভিনিংয়ের মানে সন্ধ্যাবেলায় শেষে, ঠিক আছে, লেটার ইন দ্য ইভিনিং। তাহলে লেটার ইন দ্য ইভিনিং এই কথাটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে এটা তোমাকে লিখতে হবে অ্যাডভার্ব ফ্রেজের বক্সে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ লেখা আছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। ফার্স্টে লেখা আছে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। তাহলে কি বলছে? আমার বাবা আমাকে বলেছিল যে ভগবান যাতে আমাকে, ঈশ্বর যাতে আমাকে আশীর্বাদ করে। এই যে মে গড ব্লেস ইউ এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এটাকে চেঞ্জ করলে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করলে কি হবে আনসার? মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। মেয়ের পাস্ট টেন্স মাইট, এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে কি মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। নেক্সট কোয়েশ্চেনটা দেখো লেখা আছে দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। পুলিশ অফিসারটা বলেছিল, মানা করেছিল ওখানে যেতে, বারণ করেছিল, ঠিক আছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে কি হবে? দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। এখানে নট কেন হলো? কারণ পুলিশ অফিসারটা কিন্তু বারণ করেছিল, সেই জন্যই এখানে কিন্তু অর্ডার্ড নট টু গো দেয়ার হলো। আর এটাকে আরেকভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায় যে দ্য পুলিশ অফিসার ফরবিড টু গো দেয়ার, এটাও লেখা যায়। 3 নম্বরটা দেখো দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। হেডমাস্টার আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় থাকো। তাহলে এটা চেঞ্জ করলে হবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড, বিকজ ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, সেই জন্যই কিন্তু আস্কড বসাতে হবে। দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এবারে দেখো সেকশন সিতে রাইটিং রয়েছে। প্রথমে 6-এ দেখো লেখা আছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। অর্থাৎ তোমার বন্ধুকে লিখতে হবে যে অনেক দূরে রয়েছে, তাকে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গলের একটা উৎসব,
এইটার ব্যাপারে লিখতে হবে। এবং এই সমস্ত পয়েন্টগুলো ইউজ করা যেতে পারে, যেগুলো হিন্টসগুলো নিচে দেওয়া আছে, যেমন টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, অর্থাৎ ফেস্টিভ্যাল বা উৎসবটা কখন হয়, হাউ লং ইট লাস্টেড, কতক্ষণ ধরে স্থায়ী হয়, নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড, কতজন পার্টিসিপেট করে, কারা কারা পার্টিসিপেট করে, ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ্যালের পুরো বর্ণনা, অ্যান্ড ইউর এনজয়মেন্ট, তারপরে নিজের যে এনজয়মেন্ট সেইটা সম্পর্কে লিখতে হবে। তো এটা কিন্তু একটা লেটার রাইটিং, এবং এই ধরনের লেটার রাইটিং অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা যে লেটার রাইটিং সেগুলো কিন্তু ইনফর্মাল লেটার রাইটিং। তো কীভাবে লিখতে হবে সেটা একটু দেখে নিচ্ছি। প্রথমে ইনফর্মাল লেটার রাইটিং কীভাবে লিখতে হয় তার ফরম্যাটটা সম্পর্কে একটু জেনে নিই, কারণ ফরম্যাটটা কিন্তু আগের থেকে চেঞ্জ হয়েছে। অনেকে কিন্তু ওল্ড ফ্যাশনে এখনও লেখে, যেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল নয়। এখানে যে ফরম্যাটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একেবারেই নিউ ফ্যাশনের যেটা চালু হয়েছে স্টাইলের, সেই অনুযায়ী কিন্তু এই ফরম্যাটটা দেওয়া হয়েছে। প্রথমেই অ্যাড্রেস অফ দ্য রাইটার, অর্থাৎ যে লিখছে তার অ্যাড্রেসটা প্রথমেই পেজের ঠিক ডান দিকে অর্থাৎ আমার বাঁ দিকে থেকে লেখা শুরু করতে হবে। যদি আমি লিখি তাহলে আমার বাঁ দিকে এবং পেজের ডান দিকে। তারপর লিখতে হবে কিছুটা ফাঁকা দিয়ে ডেট, দেন লিখতে হবে হচ্ছে স্যালুটেশন, ডিয়ার দিয়ে বা মাই ডিয়ার দিয়ে এরকম লিখতে হবে। তারপরেই হবে হচ্ছে বডি অফ দ্য লেটার। তো বডি অফ দ্য লেটারের মধ্যে কিন্তু তিনটে ভাগ থাকবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ লেটারটার সূচনা যখন হবে কিছু একটা দিয়ে শুরু করতে হবে। তারপরে মানে ফার্স্ট প্যারাতেই থাকবে হচ্ছে কন্টেন্টসের শর্ট ডেসক্রিপশন, যেটা কিন্তু ইন্ট্রোডাকশন। তারপরে থাকবে হচ্ছে মেন কন্টেন্ট, তারপরে হচ্ছে কনক্লুশন প্লাস এন্ড অফ লেটার, আর লাস্টে হচ্ছে থাকবে হচ্ছে, এবং লাস্টে ইয়োর্স ট্রুলি ইয়োর্স এভার এই ধরনের কথা লিখে তারপরে হচ্ছে যে লিখছে চিঠিটা তার নামটা লিখতে হবে। লেটারের প্রথমেই তোমার নিজের অ্যাড্রেসটা লিখতে হবে, অর্থাৎ যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেসটা প্রথমেই লিখতে হবে। তারপরেই হচ্ছে ডেট থাকবে এবং তারপরে স্যালুটেশন, যেমন মাই ডিয়ার রাহুল এর দিয়ে শুরু হচ্ছে। তো তারপরে যেটা বলেছে, হোপ ইউ আর কিপিং ওয়েল, ইউ উইল বি ডিলাইটেড টু নো অ্যাবাউট আওয়ার গ্র্যান্ড অটামনাল ফেস্টিভ্যাল দুর্গাপূজা। লেটারটা এইভাবে শুরু হয়েছে, দেখো, হোপ ইউ আর কিপিং ওয়েল, ইউ উইল বি ডিলাইটেড টু নো অ্যাবাউট আওয়ার গ্র্যান্ড অটামনাল ফেস্টিভ্যাল দুর্গাপূজা। তো আশা করি তুমি ভালো আছো। তুমি এটা জেনে খুব খুশি হবে যে আমাদের একটা গ্র্যান্ড অটামনাল মানে শরৎকালের উৎসব সম্পর্কে, সেটা হচ্ছে দুর্গাপূজা। দ্য দুর্গাপূজা ইজ দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ দ্য বাঙালিজ। বাঙালিদের হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। ইট ইজ অবজার্ভড ওয়ান্স এ ইয়ার ইন দ্য অটাম। শরৎকাল, বছরে একবার শরৎকালে এই দুর্গাপূজা উদযাপন করা হয়। দ্য গডেস দুর্গা ইজ দ্য সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড পাওয়ার অ্যান্ড শি ইজ ওয়ার্শিপড অ্যালং উইথ হার চিলড্রেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক অ্যান্ড গণেশ। দুর্গা গডেস, দুর্গা দেবী হচ্ছে কিসের সিম্বল? তিনি হচ্ছেন স্ট্রেংথ অর্থাৎ শক্তির একটা সিম্বল, পাওয়ার, শক্তি এবং ক্ষমতার সিম্বল, এবং তাকে পুজো করা হয় তার যে ছেলে মেয়ে তাদের সাথেও, মানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এদের সাথে। দ্য আইডল অফ দুর্গা হ্যাজ 10 হ্যান্ডস উইথ 10 ডিফারেন্ট উইপেন। দুর্গার যে মূর্তি 10টা হাত থাকে, তাতে 10টা বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র থাকে। দ্য গডেস দুর্গা সিম্বলাইজেস দ্য ভিক্টরি অফ গুড ওভার ইভিল। দেবী দুর্গা কি সিম্বলাইজ করে? দেবী দুর্গা সিম্বলাইজ করে খারাপের ওপর, কোনো কিছু খারাপ কিছুর ওপর ভালোর যে জেতা। ভিক্টরি মানে হচ্ছে জেতা। খারাপ কোনো কিছুর ওপর ভালোর যে জেতা সেটাকেই কিন্তু দেবী দুর্গা সিম্বলাইজ করে। দ্য ফেস্টিভ্যাল ইজ হেল্ড ফর 4 days উইথ গ্রেট পম্প অ্যান্ড স্প্লেন্ডার। এই উৎসবটা অর্থাৎ এই দুর্গাপুজো উদযাপন করা হয় 4 দিন ধরে, ঠিক আছে। উইথ গ্রেট পম্প অ্যান্ড স্প্লেন্ডার মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ। তারপরে দেখো বলছি, হিউজ প্যান্ডেলস আর্টিস্টিক্যালি ডেকোরেটেড অ্যান্ড ব্রিলিয়েন্টলি ইলুমিনেটেড মার্ক দ্য ফেস্টিভ্যাল। মানে বিশাল বড় বড় প্যান্ডেল তৈরি করা হয় এবং সেই প্যান্ডেলগুলো কিন্তু খুব ডেকোরেট করা হয়, মানে সাজানো হয় বিভিন্ন জিনিস দিয়ে, আর আলোর কারুকার্যও দেখা যায় এই সমস্ত প্যান্ডেলগুলোতে। মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন ড্রেসড ইন নিউ ক্লোথস ওয়ার্শিপ দ্য গডেস অ্যান্ড সিক হার ব্লেসিংস। অর্থাৎ সবাই, মেয়ে, তারপরে পুরুষ, মহিলা, সবাই, ছেলে মেয়ে সবাই মিলে কিন্তু নতুন জামা কাপড় পরে বেরিয়ে যায় এই সমস্ত প্যান্ডেল হপিংয়ের জন্য এবং দেবী দুর্গাকে পুজো করতে।
এবং তার আশীর্বাদ পেতে। দিস ইজ অলসো দ্য অকেশন টু মিট আদার্স অ্যান্ড এক্সচেঞ্জ গুড উইশেস অ্যান্ড গিফটস। এই সময়টা হচ্ছে কিসের সময়? অন্যদের সাথে সাক্ষাৎ করা, যাদের সাথে হয়তো অনেক দিন দেখা হয়নি, বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, তাদের সাথে বিভিন্ন গিফট আদান প্রদান করা এবং গুড উইশেস এক্সচেঞ্জ করা, এগুলো করা হয় এই সময়তে। দোজ হু লিভ অ্যাব্রড কাম হোম অ্যাট দিস টাইম টু মিট দেয়ার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। যারা বিদেশে থাকে তারা কিন্তু এই সময় নিজেদের বাড়িতে ফিরে আসে, যাতে এই দুর্গাপুজোটা নিজের ফ্যামিলির সাথে ভালো করে কাটাতে পারে। ইট ইজ রিয়েলি হ্যাপি টাইম ফর অল। সবারই কাছে এটা খুব আনন্দের সময়। দ্য ফেস্টিভ্যাল এন্ডস অন দ্য 4th ডে হোয়েন দ্য আইডল ইমার্জড ইন রিভার্স। অর্থাৎ 4 নম্বর দিনে ফেস্টিভ্যালটা শেষ হয়, যেদিন বিজয়া দশমীর দিন বিসর্জন করা হয় দেবী দুর্গাকে। অন দিস অকেশন অফ দ্য দুর্গা পূজা স্কুলস, কলেজেস অ্যান্ড অফিসেস রিমেন ক্লোজড ফর অ্যাটলিস্ট 7 ডেজ। অর্থাৎ এই সময়ে দুর্গাপুজোর সময়তে অন্তত মিনিমাম 7 দিন প্রায় স্কুল, কলেজ এবং অফিসগুলো বন্ধ থাকে, ছুটি থাকে। দিস ইজ আনডাউটেডলি দ্য গ্রেটেস্ট সিগনিফিক্যান্স অফ দিস ওয়ান্ডারফুল ফেস্টিভ্যাল। এই অসাধারণ একটা ফেস্টিভ্যালের এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স বা তাৎপর্য। দিস ইয়ার আই এনজয়েড দ্য দুর্গা পূজা প্লিজেন্টলি। এই বছরে আমি খুবই ভালো করে এনজয় করেছি এই দুর্গা পুজোকে। অন দ্য ডেজ অফ পূজা আই ওর নিউ ড্রেসেস, হপড ফ্রম পান্ডাল টু পান্ডাল অ্যাট নাইট। এই সময় এই দুর্গা পুজোতে আমি কি করেছি? নতুন ড্রেস পরে বেরিয়েছি কি করতে না, প্যান্ডেলে হপ করতে, মানে একটা প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য নতুন ড্রেস পরে। অল প্যান্ডেলস ওয়্যার ওয়েল ডেকোরেটেড অ্যান্ড লাইটেড। সমস্ত প্যান্ডেলগুলো খুব ভালোভাবে সাজানো ছিল এবং আলোর সাজসজ্জা ছিল। উইথ মাই প্যারেন্টস আই ফলোড দ্য ক্রাউড টু সি দ্য গডেস। আমি আমার বাবা মার সাথে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, ঠিক আছে। উই এট ভ্যারাইটি অফ সুইটস, বিরিয়ানি, ফুচকা, আইসক্রিম এক্সেট্রা। আমরা কী কী খেয়েছিলাম? মিষ্টি খেয়েছিলাম, বিরিয়ানি, ফুচকা, আইসক্রিম খেয়েছিলাম। আই রিয়েলি এনজয়েড দ্য দুর্গাপূজা ভেরি মাচ। আমি এবছর দুর্গাপূজা সত্যিই খুব ভালো করে এনজয় করেছি। তারপরে লিখতে হবে ইয়োর্স উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, এটা লিখে ইয়োর্স এভার, তারপরে তোমার নিজের নামটা লিখে দিতে হবে। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন। তারপরে দেখো একটা প্যারাগ্রাফ আছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগর। অবনীন্দ্রনাথ টেগরের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, তো দেখে নেওয়া যাক। অবনীন্দ্রনাথ টেগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। ইন্ডিয়ায় যতজন শিল্পী ছিলেন, তাই শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অবনীন্দ্রনাথ টেগর কিন্তু একজন ছিলেন। হি ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো ইন ক্যালকাটা অন 7th অগস্ট ইন 1871। তিনি 1871 সালের 7ই অগস্ট কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন। গুণেন্দ্রনাথ টেগর অ্যান্ড সৌদামিনী দেবী ওয়্যার হিজ প্যারেন্টস। তার পিতামাতা ছিলেন গুণেন্দ্রনাথ টেগর এবং সৌদামিনী দেবী। হিজ সিবলিংস ওয়্যার গগনেন্দ্রনাথ টেগর অ্যান্ড সুনয়নী দেবী। তার যারা ভাই বোন তারা ছিলেন গগনেন্দ্রনাথ টেগর এবং সুনয়নী দেবী। অবনীন্দ্রনাথ টেগর ওয়াজ অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। অবনীন্দ্রনাথ টেগরকে ভর্তি করানো হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত কলেজে, তিনি ভর্তি হয়েছিলেন সেখানে। হি লার্নড আর্ট হোয়েন হি ওয়াজ স্টাডিং অ্যাট সংস্কৃত কলেজ ক্যালকাটা ইন দ্য 1880s। 1880s মানে হচ্ছে সে 1880 সেই সময়ে তিনি সংস্কৃত কলেজে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল, তিনি কি করেছিলেন? তিনি আর্টের বিষয় নিয়ে পড়াশোনা করেছিলেন, অর্থাৎ শিল্প, চিত্রকলা, এই সমস্ত বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। ইন 1890, অ্যারাউন্ড দ্য এজ অফ 20 ইয়ার, অবনীন্দ্রনাথ অ্যাটেন্ডেড দ্য গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট। 1890 সালে মাত্র 20 বছর বয়সে অবনীন্দ্রনাথ টেগর তিনি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটও অ্যাটেন্ড করেছিলেন। হিজ ড্রয়িংস, পেন্টিংস অ্যান্ড রাইটিংস ডিজার্ভ ট্রু প্রেজ অ্যান্ড দিজ আর আওয়ার ন্যাশনাল ইনভ্যালুয়েবল রিসোর্সেস। তার যে ড্রয়িংসগুলো ছিল, আঁকা যে ছবিগুলো এবং চিত্রগুলো এবং লেখাগুলো, সেগুলো কিন্তু সত্যি সত্যি মানে প্রশংসার যোগ্য, এবং তার সেই সমস্ত চিত্রগুলি এবং বইগুলি কিন্তু আমাদের দেশের অমূল্য সম্পদ। ভারত মাতা অ্যান্ড দ্য পাসিং অফ শাহজাহান ওয়্যার হিজ নোটেবল ওয়ার্কস অফ আর্ট। তার এই যে চিত্রকলার কিছু কাজের মধ্যে বিখ্যাত ছিল ভারত মাতা এবং পাসিং অফ শাহজাহান, এই চিত্র দুটি। হি রোট মেনি ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস বুকস সাচ অ্যাজ ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো অ্যাংলা এক্সেট্রা। তিনি কিছু গুরুত্বপূর্ণ বই এবং বিখ্যাত কিছু বই লিখে গেছেন, সেগুলি হলো ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো অ্যাংলা ইত্যাদি। দিস গ্রেট সান অফ ইন্ডিয়া ডায়েড অন
5th December in 1951. এই যে ভারতের একজন শ্রেষ্ঠ সন্তান, তিনি মারা গেলেন 1951 খ্রিস্টাব্দের 5th December, মানে 5ই ডিসেম্বর। অবনীন্দ্রনাথ টেগর ইজ নো মোর উইথ আস। অবনীন্দ্রনাথ টেগর কিন্তু আমাদের মাঝে আর নেই, বাট হিজ আইডিয়াস অ্যান্ড কালচারাল কন্ট্রিবিউশন উইল কন্টিনিউ টু ইন্সপায়ার অ্যান্ড এনকারেজ দ্য হোল হিউম্যানিটি ইন দ্য ডেজ টু কাম। কিন্তু তার শিল্পকলায় এবং চিত্রকলায় তার যে অবদান, সাহিত্যে তার যে অবদান, সেগুলো আমাদেরকে ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে, আমাদেরকে এনকারেজ করবে, আমাদেরকে সাহস যোগাবে ফিউচারে, ভবিষ্যতের দিনগুলিতে। তাহলে আজকে এই পর্যন্তই কমপ্লিট হলো আমাদের ক্লাস 8-এর নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন টাস্ক। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও।